যতবারই ফ্যাসিবাদ শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে, ততবারই তরুণরা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে। বের হওয়ার জন্য এই আন্দোলনটি শুরু হয় এবং এক দফা দিয়ে তা শেষ হয়, চলে গেছে, কিন্তু ফ্যাসিস্টদের আবহাওয়াটা যায়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ল্যান্ড টিভির নিয়মিত আয়োজনে আজকে আমি আল মানসুর মুহিত আছি আপনাদের সাথে। আপনারা সকলে জানেন আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক নানান বিষয়াদি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের পরিচিত একজন মুখ, তারেক রহমান। তিনি একাধারে তরুণ রাজনীতি ব্যক্তিবর্গ, পাশাপাশি জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিলেন। তো আর কথা না বাড়িয়ে চলুন। তারেক ভাই, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনার রাজনীতি অথবা জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আপনার কেমন যাচ্ছে? খুবই ভালো যাচ্ছে। এখন নতুন একটা 5 তারিখের আগের বাংলাদেশ এবং 5 তারিখের পরের বাংলাদেশ নিয়ে যে আমরা জনগণের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে, সেটা আমরা চাচ্ছি যে জনগণের মধ্যে সেই রাজনীতির প্রতি যে একটা, রাজনীতিবিদের প্রতি যে একটা পিছুটান ছিল, রাজনীতির থেকে যে মানুষের যে দূরত্ব ছিল, সেই দূরত্বটাকে আমরা কাটিয়ে আমরা আবার সেই জনমানুষের একটা রাজনীতি তৈরি করার আমরা একটা চেষ্টা করছি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল, যে তার বাহিনী ছিল, বিভিন্ন নামকরণে ছিল, যেমন হেলমেট বাহিনী বলেন, আপনার ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে বিভিন্ন ছিল, আপনার তাদের বাহিনী ছিল। তো সেই জায়গা থেকে 17 বছর পরবর্তীতে জুলাই আন্দোলনের একটা অংশ আমরা দেখতে পেরেছি যে ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এই আন্দোলনকে আপনি কিভাবে স্পিড হিসেবে নিয়ে এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করলেন বলবেন? আসলে আপনারা সবাই জানে, বাংলাদেশের সবাই একটা জিনিস ফেস করছে, যে ফ্যাসিস্ট মানুষের মুখ চাপিয়ে ধরা এবং মানুষকে চাপিয়ে ধরা। মানুষ বলতে চাইলেও বলতে দেওয়া হয়নি, তাদের স্বাধীনতাটা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। 17 বছর যে এই তাদেরকে চাপিয়ে ধরেছিল, সে তাদেরকে এখান থেকে মুক্তির জন্য বাংলাদেশ একটা করছিল, বাংলাদেশের জনগণ। সেটা তারা জুলাই আগস্ট থেকে শুরু হয়। জুলাই আগস্টে তাদের কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা পর্যন্ত সেই আন্দোলনটা শুরু হয়। এই স্পিডটা কাজ করে যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট থেকে বের হওয়ার জন্য এই আন্দোলনটি শুরু হয় এবং এক দফা দিয়ে তা শেষ হয়। আচ্ছা, এই যে 24-এর আন্দোলনে আমরা দেখেছি যে তরুণ প্রজন্মের একটা বড় একটি অংশ এই রাজনীতি, বড় একটি অংশ হচ্ছে আপনার আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাজনীতির ব্যাপক সক্রিয়। তো একজন তরুণ হিসেবে আপনার কাছে এই জিনিসটা কেমন অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে আপনি কি মনে করেন? আসলে প্রতিটা দেশেরই উন্নতির জন্য, আমার দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা দেশের উন্নতির জন্য যে স্পিরিটটা দরকার, সেটা হচ্ছে তরুণদেরই। তরুণরা, যে দেশের তরুণরা এগিয়ে আসবে, যে সকল ক্ষেত্রে তরুণরা এগিয়ে আসলে সে দেশের উন্নতি হবে বলে আমি মনে করি। তো বাংলাদেশের তরুণরা এগিয়ে এসেছে এবং তারা মনে করেছে যে আমাদের একটা স্বাধীনতা, 71-এর পরে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, সেটা আমাদের বাংলাদেশের তরুণরা উপলব্ধি করতে পারে। এবং আমরা যে লড়াই করে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা শহীদদের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে একচেটিয়া এক শাসনতন্ত্র শুরু করার চেষ্টা করেছিল শেখ হাসিনার সেই ফ্যাসিবাদী সরকার। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তরুণরা যখন সেটা উপলব্ধি করতে পারে, তখন তারা রাজপথে নেমে এসেছে এবং তারা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছে যে যতবারই ফ্যাসিবাদ শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে, ততবারই তরুণরা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনার দর্শকদের কাছে প্রশ্ন এসেছে যে এই যে তরুণ প্রজন্ম দেখলাম 24 পরবর্তীতে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠনের ছায়াতলে চলে গেল, এই ধারাতে এখনো দেখতে পাচ্ছি যে নানান ধরনের যারা জুলাই যোদ্ধা ছিলেন, যারা বিচার প্রক্রিয়া যদি বলি, এইটাকে আপনার কাছে কি মনে হয় যে যারা এই যে দল গঠন করলো অথবা যারা জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করার পরেও এটি ছায়াতলে না থেকে বিভিন্ন ছত্রভঙ্গ হয়েছে, তো এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে আমি নতুন দলকে সাধুবাদ জানাই। আমি আশা করছি তারা তাদের নতুন দলে যে স্পিরিটটা আছে সেটা ধরে রাখবে এবং তাদের যে আকাঙ্ক্ষা আছে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের জনগণের জন্য কিছু করার, তারা সেটা করবে। একজন আন্দোলনকারী হিসেবে বলতে চাই যে 5 তারিখের পরে যে আমাদের স্পিরিটটা ছিল এবং যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটা আমরা এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন আমরা দেখতে পারিনি। কারণ এখানে বিভিন্ন ধরনের আমরা জিনিস ফেস করতে হয়েছে, তরুণদেরকে বলেন বা ইয়াদেরকে বলেন। কারণ ফ্যাসিস্ট সরকার চলে গেছে, কিন্তু ফ্যাসিস্ট এখনো, ফ্যাসিস্টের যে অবকাঠামো তৈরি করা একটা আবহাওয়া, সেই আবহাওয়াটা থেকে এখনো জনগণ বলেন বা নতুন তরুণ রাজনীতিবিদরা বলেন, তারা
তো সেটার সাথে তারা লড়াই করছে এবং তারা চেষ্টা করছে। তো আমরা জনগণ হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে আশা করছি নতুন এবং পুরাতন যে দলগুলো আছে সব দলের কাছে আমরা আশা করি যে তারা যে বাংলাদেশের জনগণ 5 তারিখের পরে যে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, তা সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়নে একটি রূপ দিবে। আমি নতুন এবং পুরাতন দলের রাজনীতিবিদদের কাছে আশা করব তারা জনগণের সেই আশা পূরণের জন্য তারা কাজ করবে। আমরা নতুন রাজনৈতিক দলের কথা বলি অথবা পুরাতন রাজনৈতিক দলের কথা বলি, সামনে ভোটকে সামনে রেখে মানে নির্বাচনকে সামনে রেখে সমস্ত দল দেখছি যে সেই পুরাতন রাজনৈতিক দলের দিকেই মানে আবার ফিরে যাচ্ছে। তো এটা কি নতুন পুরাতন যে নতুন বন্দোবস্তের একটা কথা ছিল সেটা কি পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে নাকি আগের ধারাতেই মানে চলমান আছে? এটা একটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে পুরাতন রাজনীতি এখন নতুন রাজনীতি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি বা দেখার আকাঙ্ক্ষা নিয়ে আমরা 5 তারিখে আর কি জুলাই নেমেছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে রাজনীতিটা দেখে বড় হয়েছি বা আমাদের যে প্রজন্ম জেনজি যেটা বলছি, আমরা যে রাজনীতিটা দেখে বড় হয়েছি সে রাজনীতিতে আমরা দেখেছি যে কি যে মানুষকে দমিয়ে রাখা, নিজে বড় হওয়া, নিজের মতটাকেই প্রাধান্য দেওয়া, জনগণকে চাপিয়ে রাখা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানটায় বিভিন্ন জিনিস কাজ করে। আমি রাজনীতিতে এসেছি কিন্তু আমি বিভিন্ন ধরনের পার্শ্ব যে চাপ, সে চাপটাকে সামলাতে না পেরে তাদের মতন হয়ে যাওয়া, ঠিক আছে। আমরা স্বপ্ন দেখি জনগণের জন্য করার, যখনকার সে চেয়ারটাতে বসি তখন আমাদের চোখটা উপরের দিকে চলে যায়, তখন নিচের মানুষের দিকে আমরা আর তাকাতে পারি না, ঠিক আছে। তো এই জিনিসটা যে আশেপাশে পার্শ্ববর্তী যে জিনিসগুলা সেগুলোর সাথে তারা সেটার সাথে লড়াই করে পারছে না। তো আমি বলতে চাই আপনাদের মাধ্যমে নতুন এবং পুরাতন রাজনীতিবিদদেরকে বলতে চাই যে আপনারা যে রাজনীতি দেখেছেন, যে ফ্যাসিস্ট দেখেছেন, আপনারাও যদি ফ্যাসিস্টের মতন হতে চান যে জনগণকে দমিয়ে রেখে আপনারা আপনাদের মত জনগণের উপর চাপিয়ে দিবেন, এটা যদি আপনারা করতে চান তাহলে এটা আপনাদের একদম ভুল একটা সিদ্ধান্ত হবে। কারণ বাংলাদেশের জনগণ জানে কিভাবে প্রতিবাদ করতে হয়, বাংলাদেশের জনগণ শিখে গেছে কিভাবে ফ্যাসিস্টকে সরিয়ে ফেলতে হয়। বাংলাদেশের জনগণ এখন রক্ত দিতে শিখেছে, বাংলাদেশের জনগণ এখন নিজের হক আদায় করে নিতে শিখেছে। লোকমুখে শোনা যাচ্ছে যে যারা আগামী নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা নাকি নব্য ফ্যাসিস্ট হবে। তো এইটার আপনার অপিনিয়নটা অ্যাকচুয়ালি কি? ফ্যাসিস্ট তৈরি করি আমরা, জনগণ। হ্যাঁ, আমি আপনাকে এটা কথা বলি, এটা হয়তো বা মানুষ কিভাবে নেবে এটা আমার একান্ত অপিনিয়ন, যে আমাদের যোগ্য ভোটার, আমরা যোগ্য নেতা খুঁজি। যোগ্য নেতা হওয়ার আগে যোগ্য ভোটার হতে হবে। আমি যদি যোগ্য ভোটার হতে না পারি তাহলে যোগ্য নেতাকে আমি নির্বাচন করতে পারবো না। আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে এই ফ্যাসিস্টটা জন্ম নেয়, ঠিক আছে। জনগণ আমরা তাদেরকে তো চেয়ার দেয়, আসনে বসাই, এই আসনটা আমরা নির্ধারণ করি কে আসনে বসবে। তো আমরা যদি যোগ্য ভোটার হতে না পারি তাহলে অযোগ্য নেতারা তৈরি হবে, সংসদে মমতাজের মতন গান গাবে, ঠিক আছে। তো আমরা মমতাজকে তো জনগণ বসেছে, জনগণের ভোটার বসেছে। তো আমি চাবো যে জনগণকে যোগ্য ভোটার হওয়ার জন্য, যোগ্য ব্যক্তি নির্বাচন করার জন্য। সামনে নির্বাচন, আমি আশা করছি এই নির্বাচনে জনগণ এখন সচেতন হয়েছে, যোগ্য প্রার্থী নির্বাচন করতে এখন তাদের মনোভাব হয়েছে এবং তারা মার্কা দেখে নয় ব্যক্তি দেখেই তারা নির্বাচন করবে, এটা আমি আশাবাদী। নির্বাচন প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা সকলেই জানি যে আপনি আপনার নির্বাচনী আসন ঠাকুরগাঁতে, তো আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কাকে এবার যোগ্য প্রার্থী হিসেবে বেছে নেবেন? আসলে ঠাকুরগাঁর যে প্রেক্ষাপট, ঠাকুরগাঁর যে বিষয়টা, ঠাকুরগাঁ আপনি জানেন যে বর্তমানে যে দুজন ব্যক্তি রয়েছে, একজন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেলোয়ার হোসেন, জামাতের যিনি দেলোয়ার হোসেন, দুজনে আমি খুবই হ্যাপি এজ এ ঠাকুরগাঁও 1 আসনের আমি ভোটার। আমি সে ভোটার হিসেবে হ্যাপি যে আমি তাদের দুজনের কাছে খুবই আশাবাদী। এই দুজন ব্যক্তিকে আমরা দেখে বড় হয়েছি, তো দুজন ব্যক্তিকে আমি খুব ভালোভাবে চিনি, তারা খুব যোগ্য পার্সন এবং আমরা ঠাকুরগাঁওবাসী তাদের কাছে খুবই বেশি আশাবাদী এবং ঠাকুরগাঁও মানুষ এই নির্বাচনটা নিয়ে খুবই আনন্দিত। তারা যোগ্য ব্যক্তি তারা পেয়েছে। তো অবশ্যই আমি আমার ওপিনিয়নটা ওপেন ফর অল বলছি না, কিন্তু আমি আমার মূল্যায়নে বলবো যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক সিনিয়র পার্সন, বিএনপির একজন
গণ্যমান্য ব্যক্তি এবং ঠাকুরগাঁও আসন নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে, এবং ঠাকুরগাঁওকে দেওয়ার মতন তার অনেক কিছু রয়েছে। আমি একটু অ্যাড করব যে ফ্যাসিস্ট সরকার আমলে ঠাকুরগাঁও বিভিন্ন কিছু থেকে বঞ্চিতটা ঠাকুরগাঁওবাসী হয়েছে। আমি ঠাকুরগাঁও জনগণ হিসেবে বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে আছে দেখেই অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। শুধু যে বিএনপির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অনেক কিছু বৈষম্য শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে তা না, আলমগীর স্যার সেখানে আছে থেকে জনগণও কিন্তু নির্যাতিত শিকার হয়েছে। ঠিক আছে, ওই নামের জন্য অনেক কিছু, যেমন একটা হাসপাতাল নাই, এয়ারপোর্ট নাই, যাতায়াত ব্যবস্থা ভালো নাই, তো জনগণও সাফার করছে। তো আলমগীর স্যারের অনেক কিছু দেওয়ার আছে। সেইখানে দেলোয়ার হোসেন ভাই আছে, তিনি অনেক ইয়াং, তরুণদের খুব জনপ্রিয়। তো আশা করছি একটা সুন্দর নির্বাচন হবে ঠাকুরগাঁয়। আমরা বর্তমান রাজনীতি ভোটের মাঠে একটা জিনিস লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট যারা ছিল অথবা আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক ছিল। সো এইটা কোন দিকে যাবে? এটা কি 11 দলীয় জোটের দিকে যাবে নাকি অন্যদিকে বিএনপির দিকে? এবার আপনার কাছে কি মনে হয়? আমরা এমনি যাই বলি, কিন্তু নির্বাচনটা একদমই টোটালি আলাদা একটা জিনিস। নির্বাচনে জনগণ, বাংলাদেশের তো জনগণ সবারই ভোটে কোনো একটি দল নির্বাচিত হবে। তারাও যারা আওয়ামী লীগকে পছন্দ করতো তারাও তো আছে, তাদেরও ভোটটা অনেক বড় একটা এফেক্ট করবে। যেহেতু আওয়ামী লীগ নৌকা প্রতীকটি নেই, তাদের ভোটটা কোথায় যাবে? সে জায়গায় যাবে যে জায়গায় তারা আস্থা পাবে। আমার যেটা মনে হয়, আমার ওপিনিয়ন থেকে, যে তারা যে জায়গায় আস্থা পাবে, তারা তো মা ছাড়া সন্তানের মতন হয়ে গেছে বর্তমানে। তো যেখানে তারা আস্থা পাবে সেখানে ভোটটা তাদের যাবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ সবাই সচেতন, অনেকেই তো আওয়ামী লীগ বাধ্য হয়ে করতে হয়েছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগকে পছন্দ করতো বা বাধ্য হয়ে আওয়ামী লীগ করতো, সেই ভোটগুলো তারাও যোগ্য পার্সনকে দিবে আমি আশা করছি। কারণ দিন শেষে বাংলাদেশের প্রত্যেকটি জনগণই চায় বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ তৈরি না হোক। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। তো অনুষ্ঠানের শেষ করার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। এখানে আপনি বলছিলেন যে ফ্যাসিস্ট সরকারের কথাটা বারবার মেনশন করছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট, যে আপনার 1400 লাশের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো, তাদের প্রথম মৌলিক দায়িত্ব ছিল যে এই ফ্যাসিস্টদের বিচার করা। এই ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে এখন বিচার করা হয়নি। তো এই বিচার নিয়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কি বলা আছে? আপনার খুবই ভরাকান্ত হৃদয় নিয়ে কথাটা বলতে চাচ্ছি, কারণ যে প্রশ্নটা করছেন সে প্রশ্নটা প্রত্যেকটা জনগণের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, যে স্বপ্ন নিয়ে তারা 5 তারিখের পর, 5 আগস্টের পর তারা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল, নতুন ভাবে দেখতে শুরু করেছিল। সে স্বপ্নটা মনে হয় আস্তে আস্তে বিলীন হয়ে যাওয়ার পথে চলে যাচ্ছে। আমি বলবো যে যারা এই অভ্যন্তরীণ সরকারের আসনে ছিল বা এখনো আছে, তারা কিন্তু মাটির উপরে নয়, তারা কিন্তু শহীদের রক্তের মধ্যে বসে আছে। তারা যদি তাদের শপথ এবং তাদের যে দায়িত্ব সেটা ভুলে যায়, তাহলে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি ছাড়া আর কিছুই না। তো আমরা আশা করছি নির্বাচনের যে তারা দিয়েছে, নির্বাচনের আগেই এটার একটা পূর্ণ বাস্তবায়নের তারা রোড ম্যাপ দিয়ে যাবে। যদি এরকম রোড ম্যাপ না বাংলাদেশের জনগণ পায় এবং তাদের সন্তোষজনক না হয়, তাহলে 24 আবারও ফিরে আসবে। এখানে লাস্ট একটা কোশ্চেন আপনার কাছে রাখতে যাচ্ছি, যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা জোরালো ভাবে একটা জিনিস প্রচার করা হচ্ছে যে গণভোটের ব্যাপারে, হ্যাঁ ভোটের ব্যাপারে যে একটা আমরা প্রচার লক্ষ্য করছি। সো আপনার কাছে কি এমন আশা জাগে যে এই হ্যাঁ ভোটের মাধ্যমে এই আগামী সংস্কার, বিচার, এই জিনিসগুলো পূর্ণ বৃদ্ধি ঘটবে? আশা জাগে বলতে, এই হ্যাঁ ভোট, যেটা হ্যাঁ ভোটের প্রচারণা চলছে, এই হ্যাঁ ভোটের মাধ্যমে আর কিছু হোক না হোক, বাংলাদেশে আর ফ্যাসিবাদ। ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। তো আর কথা না বাড়িয়ে আমাদের মূল অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের এনটিভির সাথে আছেন এবং সামনেও থাকবেন ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রেখে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। সেই সাথে